হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। দেখো আজকের ভিডিওতে আমরা তোমাদের WBCS মেইনসের 2023 সালে যে এক্সামটা হয়েছিল, মানে লাস্ট যে এক্সামটা হয়েছিল, সেখানে তোমাদের পেপার 4-এর সায়েন্সের মধ্যে ইভিএস থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আমরা আজকে মোটামুটি ইভিএস থেকে আসা 15টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আরও কয়েকটা কোয়েশ্চেন বাকি থাকবে, ওরকম 10-15টা মতো ইভিএসের, সেটা নিয়ে আমরা পরের পার্টে আলোচনা করব। ঠিক আছে, তা চলো শুরু করি আমরা। ঠিক আছে, আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি, আমি এই WBCS মেন্স তোমাদের এই 2023-এরই বায়োলজি থেকে তোমাদের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো পেপার 4-এ, সেই বায়োলজি থেকে আসা তোমাদের অলমোস্ট 30টা মতো কোয়েশ্চেন ছিল। তো সেই কোয়েশ্চেনগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গেলে সেটাও দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট অকার্ড ইন, বলছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কোথায় হয়েছিল। ঠিক আছে, তো এখানে তোমাদের আনসার হবে কেরালা, তাই তো? তাহলে তোমাদের এখানের আনসার কি হবে? তোমাদের এখানের আনসার হবে কেরালা। তাহলে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল আমাদের কেরালাতে। আচ্ছা এবার দেখো এই প্রসঙ্গে আমি আরেকটা মুভমেন্টের কথা তোমাদের বলে দিই। এগুলো সবই ইভিএস মানে পরিবেশকে বাঁচানোর জন্য এই মুভমেন্টগুলো হয়েছিল। মোটামুটি এই যে সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটা, এটা কেরালাতে ওই 1973 এরকম সালের আশপাশে শুরু হয়েছিল। এবং আরেকটা মুভমেন্ট যেটা হচ্ছে তোমাদের চিপকো মুভমেন্ট। ঠিক আছে, আরেকটা মুভমেন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের চিপকো মুভমেন্ট। ঠিক আছে, চিপকো মুভমেন্ট কোথায় হয়েছিল? চিপকো মুভমেন্ট হয়েছিল তোমার উত্তরাখণ্ডে। ঠিক আছে, উত্তরাখণ্ডে মানে তখন ওটা উত্তরপ্রদেশের মধ্যে ছিল। তো এখনকার দিনের হিসাবে যদি তুমি বলো তাহলে চিপকো মুভমেন্ট হয়েছিল উত্তরাখণ্ডে, এবং এটাও ওই 1973-এর আশপাশে শুরু হয়েছিল। এবং চিপকো মুভমেন্টের দুজন ইম্পর্টেন্ট লিডারের নাম যদি তোমাকে জিজ্ঞেস করে, কি বলবে? সুন্দরলাল বহুগুণা এবং গৌরা দেবী। ঠিক আছে, সুন্দরলাল বহুগুণা এবং গৌরা দেবী, এনারা দুজন ছিলেন তোমার ইম্পর্টেন্ট লিডার এই চিপকো মুভমেন্টের। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে মেনলি দেখো তোমার এই মুভমেন্টটা মেনলি কোথায় হয়েছিল এবং সেখানে যদি কোনো ইম্পর্টেন্ট লিডার থাকে তার নাম, এটাই জিজ্ঞাসা করে। সালটা খুব একটা নাও জিজ্ঞাসা করতে পারে, মেনলি লিডারের নাম আর তোমার কোথায় হয়েছিল এটা মাথায় রেখো। ঠিক আছে, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, বিওডি বলছে বিওডি ইনক্রিজেস ইন আ ওয়াটার বডি ডিউ টু দ্য ইনক্রিজ অফ, বলছে বিওডি কখন ওয়াটার বডিতে ইনক্রিজ করে, মানে বলছে বিওডি মানে ওয়াটার বডিতে কি বেড়ে গেলে সেটা আলটিমেটলি বিওডির ভ্যালুকেও বাড়িয়ে দেয়। দেখো বিওডি মানে কি আগে আমাদের জানতে হবে। বিওডি মানে হচ্ছে তোমার বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা এটাকে আমরা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও বলতে পারি। ঠিক আছে, এখানে মেনলি বিওডি আসলে ব্যাপারটা কি না, বিওডি মানে হচ্ছে এই যে কথাটার মধ্যে আমার কি রয়েছে দেখো, অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে যে অক্সিজেনের ডিমান্ড রয়েছে বা যে অক্সিজেনের প্রয়োজনীয়তা রয়েছে বা তোমার রিকোয়ারমেন্ট রয়েছে কিছু ব্যাকটেরিয়ার। ঠিক আছে, মানে কিছু ধরো মাইক্রোবস বা লিভিং মাইক্রো অর্গানিজম তুমি বলতে পারো, মেনলি এক্ষেত্রে ব্যাকটেরিয়া। মানে ব্যাকটেরিয়ার যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজনীয়তা রয়েছে অর্গ্যানিক ম্যাটারগুলোকে নষ্ট করার জন্য, মানে ধরো আমাদের ওয়াটার বডিতে যে সমস্ত অর্গ্যানিক ম্যাটার এসে জমছে, মানে অর্গ্যানিক ওয়েস্ট প্রোডাক্ট তুমি বলতে পারো, অর্গ্যানিক ওয়েস্ট প্রোডাক্ট বা বায়োডিগ্রেডেবল যে ওয়েস্ট প্রোডাক্টগুলো এসে জমছে, সেই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে মানে নষ্ট করার জন্য বা ওয়েস্ট প্রোডাক্টগুলোকে ডিকম্পোজ করার জন্য কিছু ব্যাকটেরিয়া আছে। সেই ব্যাকটেরিয়ার যে অক্সিজেনের প্রয়োজনীয়তাটা রয়েছে সেটাকেই আমরা বলছি বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবার দেখো আমি এই ডেফিনেশনটার মধ্যেই তোমাকে অলরেডি বলে দিয়েছি, দেখো তোমাকে আমি অলরেডি বলে দিয়েছি যে কিসের, তাহলে ব্যাকটেরিয়াগুলো কি ভাঙতে সাহায্য করছে না, কিছু তোমার তুমি বলতে পারো যেগুলো অর্গ্যানিক ওয়েস্ট
অর্গানিক ওয়েস্ট বা বায়োডিগ্রেডেবল যে ওয়েস্টগুলো রয়েছে সেটাকে ভাঙতে সাহায্য করছে। তার মানে যত এই অর্গানিক ওয়েস্ট বা বায়োডিগ্রেডেবল ওয়েস্টের পরিমাণ একটা ওয়াটার বডিতে থাকবে তত বেশি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হবে ব্যাকটেরিয়া সেগুলোকে নষ্ট করতে এবং তত বেশি অক্সিজেন ডিমান্ড হবে। তার মানে কি এই যে বিওডি ভ্যালু বা বিওডিটা কখন ইনক্রিজ করবে, যখন আমাদের ওয়াটার বডিতে এই অর্গানিক ওয়েস্টের পরিমাণটা বেশি থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে যে অপশনগুলো রয়েছে সেখানকার মধ্যে অর্গানিক ওয়েস্ট কোনটা বলো তো? সিওয়েজ যেটা রয়েছে, ঠিক আছে, আমাদের যেটা বজ্র পদার্থ, মানে ধরো এটা কি বলতো, মেনলি অর্গানিক ওয়েস্ট, বিওডি মাথায় রাখবে, মেনলি কিন্তু অর্গানিক ওয়েস্ট, অর্গানিক ওয়েস্টকে নষ্ট করার জন্য যে পরিমাণ অক্সিজেনটার প্রয়োজন হচ্ছে। এবং এই সিওএইচ বলতে এখানে কিন্তু আমাদের এই যে বাড়ি থেকে আমাদের যে মানে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরোচ্ছে, মানে মানুষের যেগুলো তুমি বলতে পারো এক্সক্রিটা, বা ধরো তুমি বলতে পারো আমাদের যে কোনো শাকসবজির খোসা, ফলের খোসা, মানে যেগুলো অর্গানিক, ঠিক আছে, তো সেই সুয়েজের কথা আমি বলছি। তাহলে এখানেও তোমার অপশন হবে, এখানে তোমার আনসার হবে হচ্ছে সিওএইচ, অপশন সি, ঠিক আছে। আচ্ছা, এই সংক্রান্ত আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে সিওডি, ঠিক আছে, এই সংক্রান্ত আরেকটা টার্ম আছে, এটা আমি তোমাদের জাস্ট একটু বলে রাখছি, মানে তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে সিওডি। সিওডিটা কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে, সিওডিটা কি? সিওডিটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই জিনিসটা কি? তাহলে একই, সেটা অক্সিজেন ডিমান্ড বলছে মানে কি, সেই একই যে অক্সিজেনের যে প্রয়োজনীয়তাটা রয়েছে, মানে সিওডির ক্ষেত্রে কি হয়, বিওডির ক্ষেত্রে যেমন কিছু লিভিং মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া ওয়েস্টকে ভাঙে, সিওডির ক্ষেত্রে আমরা কিছু কেমিক্যাল ইউজ করি, সেই কেমিক্যালেরও আবার মানে কেমিক্যালের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করার জন্য যে অক্সিজেনের প্রয়োজনীয়তাটা রয়েছে, ঠিক আছে, মানে মেনলি এখানে অক্সিডেশন হয়, তো সেই অক্সিডেশনের জন্য কেমিক্যালগুলো ওই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে অক্সিডেশনের মাধ্যমে নষ্ট করে ফেলে এবং তার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবে, সিওডির ক্ষেত্রে কিন্তু আমরা সিওডির ভ্যালু আমরা যেটা মাপি, এবং এই সিওডিতে আমরা যে কেমিক্যালটাকে ইউজ করছি আমার ওয়েস্টগুলোকে নষ্ট করার জন্য, এখানে কিন্তু দুই ধরনের ওয়েস্টকেই আমরা এই কেমিক্যালের মাধ্যমে নষ্ট করতে পারি। সেটা তোমার এই অর্গানিক ওয়েস্টও হতে পারে, মানে বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টও হতে পারে, আবার যেগুলো তোমার নন বায়োডিগ্রেডেবল বা ইনঅর্গানিক ওয়েস্টও কিন্তু আমরা সিওডির মাধ্যমে নষ্ট করতে পারি। বিওডির ক্ষেত্রে আমরা বিওডিতে যে আমরা যেটা মাপছি অক্সিজেন ডিমান্ড, যেটা মানে বিওডিতে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ওয়েস্টকে নষ্ট করছে তারা কিন্তু শুধু অর্গানিক ওয়েস্টকে করছে, কিন্তু সিওডিতে আমরা যে কেমিক্যালটা ইউজ করছি সেই কেমিক্যালটা কিন্তু আমার অর্গানিক এবং ইনঅর্গানিক দুই ধরনের ওয়েস্টকেই কিন্তু নষ্ট করতে পারে, ঠিক আছে। মানে এই যে দেখো অপশানে যেটা ছিল হেভি মেটাল, এই হেভি মেটালকেও কিন্তু এই সিওডির মাধ্যমে আমরা যে কেমিক্যালটা ইউজ করছি সেটার মাধ্যমে কিন্তু আমরা অক্সিডাইজ করে দিতে পারি বা নষ্ট করে দিতে পারি, ঠিক আছে। মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে বিওডি এবং সিওডির, এটা একটু মাথায় রেখো। আর আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি, দেখো সিওডিতে যেহেতু আমরা কেমিক্যাল ইউজ করছি তো অবভিয়াসলি এটা অনেক ফাস্ট প্রসেস, হ্যাঁ, এবং বিওডিতে যেহেতু লিভিং মাইক্রো অর্গানিজমের মাধ্যমে প্রসেসটা হচ্ছে, তো সিওডির তুলনায় বিওডি কিন্তু অনেকটা স্লো প্রসেস, ঠিক আছে, এইটা একটু মাথায় রেখো। আচ্ছা, এবার তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। আচ্ছা, তো চলো দেখো কি বলছে, দ্য ইয়ার ইন হুইচ এনসিইপিসি ওয়াজ সেট আপ। এনসিইপিসির পুরো কথা কি? এনসিইপিসির পুরো কথা হচ্ছে দ্য ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, ঠিক আছে। তাহলে এনসিইপিসির পুরো কথা কি হচ্ছে আমার, না দ্য ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। এটা মেনলি পরিবেশ রক্ষার উদ্দেশ্যে বা তুমি বলতে পারো জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এইটা সেট আপ করা হয়েছিল। এবার এখানে আমাকে জানতে চাইছে এটা কবে, কোন সালে আমার এই এনসিইপিসি সেট আপ করা হয়েছিল। এখানে তোমার আনসার হবে 1972, ঠিক আছে। এখানে তোমার আনসার হবে হচ্ছে 1972, মানে অপশন বি তোমার এখানে কারেক্ট আনসার হবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। কি বলছে দেখো, দ্য লেটেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া। লেটেস্ট আমাদের যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে ইন্ডিয়াতে সেটার নাম জিজ্ঞেস করেছে। এখানে তোমার আনসার হবে পান্না, ঠিক আছে, এখানে তোমার আনসার হবে পান্না। পান্না কোথায় অবস্থিত বলো তো? পান্না হচ্ছে আমাদের
তোমার কিন্তু পান্না হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে, তাই তো? পান্না হচ্ছে আমাদের এমপি বা মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, আর এই প্রসঙ্গে বলে রাখি, এই প্রশ্নটাও তোমাদের এসছে, আমি নেক্সট দিন যে বাকি কটাই বেসে কোয়েশ্চেন করাবো সেখানে ওই কোয়েশ্চেনটা তোমরা পাবে, যে ইন্ডিয়াতে আমাদের টোটাল কিন্তু 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, ঠিক আছে? মানে অ্যাট প্রেজেন্ট তুমি বলতে পারো বর্তমানে আমাদের টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে ইন্ডিয়াতে। আচ্ছা, আর এখানে এই যে দেখো যেটা রয়েছে তোমার, এখানে দেখো যেটা রয়েছে তোমার এই যে নীলগিরি কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি কিন্তু হচ্ছে আমাদের প্রথম, আমাদের যদি বলে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কিন্তু ফার্স্ট তোমার হচ্ছে এই নীলগিরি হচ্ছে তোমার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং এটা নীলগিরি কবে হয়েছিল? এই নীলগিরি কিন্তু তোমার হয়েছিল 1986-এ, ঠিক আছে? তাহলে নীলগিরি তোমার হয়েছিল 1986-এ এবং এটা ইন্ডিয়ার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং তোমরা জানো নীলগিরি কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত? নীলগিরি কিন্তু আমাদের তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক রাজ্যে বিস্তৃত, ঠিক? আচ্ছা আচ্ছা, তো চলো আমরা এবার পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, দ্য নাম্বার অফ ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আর, এটা তোমাকে সংখ্যাটা বলতে হবে যে ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল এটা কটা ছিল, সংখ্যাটা জানতে চেয়েছে। তো এই ক্ষেত্রে তোমার আনসার হবে 17, ঠিক আছে? মানে অপশন সি তোমার এক্ষেত্রে আনসার হবে, ঠিক আছে? আচ্ছা, তো পরের প্রশ্নে এগোই আমরা, চলো। কি বলছে, দ্য ড্যামেজ ইন্ডিউসড বাই প্যান। আচ্ছা, প্যানের পুরো কথা কি আগে জানবো আমরা। প্যান হচ্ছে একটা সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট, ঠিক আছে? প্যান হচ্ছে আমাদের এক ধরনের সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট। সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট আমরা কাদের বলি? মানে ধরো যে এয়ার পলিউট্যান্টগুলো ডিরেক্ট উৎস থেকে বেরোচ্ছে, মানে ধরো এই যে মানে যেগুলো তোমার গাড়ি ঘোড়ার ধোঁয়া বা কলকারখানার ধোঁয়া থেকে যে ডাইরেক্ট আমরা মানে থেকে যে তোমার দূষকগুলো বেরোচ্ছে সেগুলোকে আমরা বলি প্রাইমারি এয়ার পলিউট্যান্ট, ঠিক আছে? এবার এই প্রাইমারি এয়ার পলিউট্যান্টগুলো পরবর্তীকালে এই আমাদের যে তোমার অ্যাটমসফিয়ারে থেকে সেখানে বিভিন্ন সানলাইট বলো, ময়েশ্চার বলো বা অন্যান্য পলিউট্যান্টের সাথে রিয়াক্ট করে আরও নতুন যে ধরনের পলিউট্যান্টগুলো তৈরি করে সেগুলোকে আমরা বলি সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট, ঠিক আছে? তো এই প্যানের পুরো কথা হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্যানের পুরো কথা কি? প্যানের পুরো কথা হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটা হচ্ছে এক ধরনের সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট। এবং তোমরা জানো ফটোকেমিক্যাল স্মোকের কথা তোমরা শুনেছো নিশ্চয়ই, যেটা আলোক রাসায়নিক ধোঁয়াশা বা ফটোকেমিক্যাল স্মোক। সেই ফটোকেমিক্যাল স্মোকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিন্তু প্যান, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাকে এখানে জানতে চেয়েছে যে আচ্ছা প্যানটা মেনলি কিভাবে তৈরি হয় এটাও একটু তোমাদের বলে রাখি। প্যানটা হচ্ছে মেনলি যেটা তোমার নাইট্রোজেনের যে অক্সাইডসগুলো রয়েছে এবং যেগুলো তোমার ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা তুমি হাইড্রোকার্বনও বলতে পারো, মানে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা হাইড্রোকার্বন যেগুলো রয়েছে আমাদের বায়ুমণ্ডলে, তার সাথে এই নাইট্রোজেন অক্সাইডসের তোমার যে একটা রিয়াকশান হয় সানলাইটের উপস্থিতিতে, এদের দুজনের মধ্যে রিয়াকশানের ফলে কিন্তু আমাদের এই প্যানটা তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই প্যানের প্রথম যেটা আমরা জানি আমাদের ভীষণ চোখ জ্বালা করে, তাই তো? মানে আই ইরিটেশন কিন্তু প্যানের একটা প্রভাব। এবং এর সাথে সাথে স্কিন ক্যান্সারও কিন্তু তোমার প্যানের একটা ক্ষতিকারক প্রভাব তুমি বলতে পারো। এছাড়া রেসপিরেটরি প্রবলেম হয়, কাশি, এই জিনিসগুলো বা যাদের ধরো রেসপিরেটরি সমস্যা রয়েছে সেগুলোকে আরও বাড়িয়ে দেয়, এই সমস্যাগুলো হয়। তো এখানে তোমার অপশান যেগুলো রয়েছে তার মধ্যে দেখো আমাদের স্কিন ক্যান্সারও হবে এবং আমাদের আই ইরিটেশনও হবে। তাই আমরা এক্ষেত্রে আনসার করব অপশান সি বোথ, ঠিক আছে? অপশান সি বোথ হচ্ছে আমরা এক্ষেত্রে আনসার করব, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, দ্য ফলোয়িং ইকোসিস্টেম ডেভেলপস ইন ফ্লোয়িং ওয়াটার। এর মধ্যে কোন ইকোসিস্টেমটা ফ্লোয়িং ওয়াটারে ডেভেলপ করে? দেখো এখানে আমাদের মানে ফ্লোয়িং ওয়াটার কোথায় দেখা যায় বলো তো? ফ্লোয়িং ওয়াটার আমাদের মানে যেটা তুমি বলতে পারো রিভার, তাই তো? রিভার, স্ট্রিমস, এগুলো মানে যেখানে জলটা ফ্লো করছে। এই যে ইকোসিস্টেমটা এটাকে আমরা বলি লোটিক, ঠিক আছে? এটাকে আমরা বলি লোটিক। তাহলে তোমার এখানে আনসার কিন্তু হবে লোটিক,
আনসারটা হবে তোমার লোটিক, মানে যেখানে আমার ওয়াটারটা ফ্লো করছে এরকম যে ইকোসিস্টেমটা গড়ে উঠছে সেটাকে আমরা বলছি লোটিক। এবং এর পাশে দেখো যেটা রয়েছে তোমার লেন্টিক, এই যে তোমার যেটা রয়েছে লেন্টিক, লেন্টিক মানে কি বলতো, যখন ইকোসিস্টেমটা, যে লেন্টিক মানে কি বলতো, যখন ইকোসিস্টেমটা তোমার মানে স্টিল ওয়াটার, মানে ধরো পুকুরের ইকোসিস্টেম, পুকুরের যে ইকোসিস্টেমটা আমরা বলি, পুকুরে কি হচ্ছে, জল তো একটা স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছে, তাই তো, মানে জলটা স্থির জল রয়েছে, তাহলে সেই যে ইকোসিস্টেমটা সেটাকে আমরা বলি লেন্টিক, ঠিক আছে। আর বেন্থিক বিষয়টা কি বলতো, বেন্থিক মানে একদম বটম, বেন্থিক মানে বটম ডুয়েলিং, মানে কোনো পুকুর বলো বা কোনো সি ফ্লোর মানে সমুদ্রের তলায় বলো, একদম বটমে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী পাই তাদেরকে আমরা মানে বেন্থিক বলি আর কি। তো সেই জিনিসটা হচ্ছে বেন্থিক, মানে একদম বটম জোন, একদম যে একদম তলার যে ফ্লোরটা হয় সেটাকে আমরা বটম জোনকে আমরা বেন্থিক বলি। আর পেলাজিক কি, পেলাজিক হচ্ছে তোমার, পেলাজিক মানে হচ্ছে ওপেন ওয়াটার জোন। হ্যাঁ, মানে ধরো ওশানের একদম মিড ওশান, মানে ধরো একটা সমুদ্রের ঠিক মাঝখানটা, ওটাকে আমরা ওপেন ওয়াটার জোন বলি বা পেলাজিক বলি, মানে যে জোনটা মানে ধরো যে সমুদ্রের যে ধার বা কিনারা সেটা থেকেও বহু দূরে, ঠিক আছে, মানে কোনো বাউন্ডারির নেই আশপাশে, একদম ওপেন ওয়াটার জোন যেটা রয়েছে কোনো সমুদ্রের ক্ষেত্রে সেটাকে আমরা বলি পেলাজিক, ঠিক আছে। মানে যে পাড় বা কিনারা থেকে বহু দূরে ওপেন ওয়াটার জোন সেটা হচ্ছে পেলাজিক, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, দ্য ম্যাক্সিমাম হাইট অফ ট্রোপোস্ফিয়ার ফ্রম দ্য আর্থস সারফেস ইজ। আচ্ছা, বলছে আমাদের ট্রোপোস্ফিয়ার, তোমরা জানো ট্রোপোস্ফিয়ার হচ্ছে আমাদের লোয়েস্ট লেয়ার, তাই তো, সব থেকে নিচের যে লেয়ারটা রয়েছে আমাদের অ্যাটমসফিয়ারের সেটাকে আমরা ট্রোপোস্ফিয়ার বলি। এবং এই ক্ষেত্রে তোমাকে জানতে চেয়েছে ম্যাক্সিমাম হাইটটা জানতে চেয়েছে ট্রোপোস্ফিয়ারের ফ্রম আর্থ সারফেস, আর্থের যে সারফেস রয়েছে সেখান থেকে ট্রোপোস্ফিয়ারের ম্যাক্সিমাম হাইটটা তোমাকে জানতে চেয়েছে। এবং এই ক্ষেত্রে তোমার আনসার হবে, এক্ষেত্রে তোমার আনসার হবে হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে, অপশান এ 10 কিলোমিটার হবে তোমার আনসার, ঠিক আছে। আচ্ছা, তো পরের প্রশ্নে এগোই আমরা, চলো। দেখো কি বলছে, দ্য পার্সেন্টেজ অফ থার্মাল পাওয়ার জেনারেটেড ফ্রম কোল ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট ইজ। বলছে থার্মাল পাওয়ার মানে কয়লা থেকে আমাদের যে থার্মাল পাওয়ারটা জেনারেট হচ্ছে ইন্ডিয়াতে তার পার্সেন্টেজটা জানতে চেয়েছে, ঠিক আছে। আমাদের কয়লা থেকে কতটা আর কি জেনারেট হচ্ছে থার্মাল পাওয়ার ইন্ডিয়াতে বর্তমানে সেটাই জানতে চেয়েছে। তো অ্যান্সার কি হবে, এক্ষেত্রে তোমার আনসার হবে 57%, ঠিক আছে, এক্ষেত্রে তোমার আনসার হবে 57%, মানে অপশন বি, ঠিক আছে, এক্ষেত্রে তোমার আনসার হবে অপশন বি, 57%। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, লাইকেন ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ টু। বলছে লাইকেন এক্সট্রিমলি সেন্সিটিভ কিসে। আমি আগের ভিডিওতে যে তোমাদের বায়োলজির কোয়েশ্চেনগুলো আলোচনা করেছিলাম সেখানে আমি অলরেডি ডিসকাশনের সময় বলেছিলাম। তো এক্ষেত্রে লাইকেনকে আমরা এয়ার পলিউশন ইন্ডিকেটর বলি, এবং লাইকেন মেনলি এয়ার পলিউশনকে ইন্ডিকেট করে। তার মধ্যেও আরও পার্টিকুলারলি যদি তোমরা জিজ্ঞেস করে, যেটা এই প্রশ্নটা করেছে যে ঠিক কোন এয়ার পলিউশনকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড, তাই তো, মানে হচ্ছে তোমার অপশন এ SO2 হচ্ছে তোমার কারেক্ট আনসার, সালফার ডাই অক্সাইডের পলিউশনকে ইন্ডিকেট করে লাইকেন। আর তোমরা জানো আমি আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি যে লাইকেন কি, লাইকেন হচ্ছে কিন্তু একটা তোমার অ্যালগি এবং হচ্ছে তোমার ফাঙ্গাস, এদের দুজনের মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ বা মিথজীবী সম্পর্ক, তাই তো, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে এগোই। দেখো কি বলছে, দ্য 10% ল ওয়াজ প্রোভাইডেড বাই। 10% লটাকে কে দিয়েছিল, 10% ল কোন বিজ্ঞানী দিয়েছিলেন, এখানে আনসার হবে তোমার লিন্ডেম্যান। 10% ল ওয়াজ প্রোভাইডেড বাই লিন্ডেম্যান। আচ্ছা,
10% লটা কি? দেখো, একটা যে আমাদের যে খাদ্য শৃঙ্খল থাকে, তো মানে খাদ্য শৃঙ্খল একটা খুব সিম্পল আমি যদি এক্সাম্পল দিই, ধরো আমাদের ঘাস রয়েছে, ঘাসকে খাচ্ছে কি ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, তাই তো? ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। এইটা হচ্ছে তোমার একটা সিম্পল, তুমি বলতে পারো খাদ্য শৃঙ্খল বা ফুড চেনের এক্সাম্পল। এবার এখানে প্রতিটাকে আমরা কি বলছি, এক একটা ট্রপিক লেভেল বলছি, তাই তো? মানে ধরো ঘাস, ঘাস মানে কি সবুজ উদ্ভিদ, তার মানে কি সে হচ্ছে প্রডিউসার বা উৎপাদক, কারণ সে খাবারটা তৈরি করছে, তাই তো? তাহলে এই ঘাস হচ্ছে তোমার প্রথম ট্রপিক লেভেল বা ফার্স্ট ট্রপিক লেভেল বা প্রথম পুষ্টি স্তর, ঠিক আছে? এবং এই যে ঘাসকে খাচ্ছে তোমার ঘাস ফড়িং, মানে ঘাস ফড়িং কি তৃণভোজী একটা পতঙ্গ, একে ঘাস ফড়িংকে আমরা কি বলছি, আমরা একে বলি প্রাইমারি কনজিউমার, তাই তো? প্রাইমারি কনজিউমার বা আমরা কি বলি, প্রাথমিক খাদক বলি, ঠিক? এবার এই যে ঘাস ফড়িং, এটা হচ্ছে আমার সেকেন্ড ট্রপিক লেভেল বা দ্বিতীয় পুষ্টি স্তর। এইভাবে আমরা এগোই। আবার এই ঘাস ফড়িংয়ের পরে যে ব্যাঙ রয়েছে, ব্যাঙকে আমরা বলি কি, এটা হচ্ছে আমাদের তৃতীয় পুষ্টির স্তর বা তোমার থার্ড ট্রপিক লেভেল। এবং ব্যাঙকে আমরা কি বলি, যেহেতু ব্যাঙ ঘাস ফড়িংকে খাচ্ছে, আমরা ব্যাঙকে বলি ব্যাঙ হচ্ছে গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার। একইভাবে আমরা তোমার ব্যাঙকে যে সাপ খাচ্ছে তাকে আমরা কি বলবো, টার্সিয়ারি কনজিউমার, তাই তো? বা প্রগৌণ খাদক বা টার্সিয়ারি কনজিউমার। আমার এক্ষেত্রে তোমার যে সাপ যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের তোমার ফোর্থ ট্রপিক লেভেলকে ইন্ডিকেট করছে। এইভাবে বাজ পাখি হচ্ছে আমার ফিফথ ট্রপিক লেভেলকে ইন্ডিকেট করছে। এবার এই যে উদ্ভিদ যে প্রথম খাদ্যটা তৈরি করলো, উদ্ভিদ যে প্রথম যে তোমার খাদ্যটা তৈরি করছে, এই খাদ্যর অনলি 10% পরের পুষ্টি স্তরে যাবে। মানে ঘাস ফড়িং যখন উদ্ভিদকে খাচ্ছে, ঘাস ফড়িং যখন ঘাসকে খাচ্ছে, ঘাসের বডিতে যে খাদ্যটা সঞ্চিত ছিল বা যে খাদ্য শক্তিটা সঞ্চিত ছিল, তার মোটে বা তার অনলি 10% সেটা হচ্ছে এই ঘাস ফড়িংয়ের দেহে যাবে। বাকি যে শক্তিটা, সেটা কিন্তু এই যে ধরো ঘাসের বা উদ্ভিদের বেঁচে থাকার জন্য তো কিছু ফিজিওলজিক্যাল ফাংশন করার প্রয়োজনীয়তা রয়েছে। মানে ধরো ঘাস ফড়িং, এই তোমার ঘাস ধরো বা উদ্ভিদ কি করছে, সে রেসপিরেশন করছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে বেঁচে থাকার জন্য, এর জন্য তো ওর এনার্জি লাগছে। তো বাকি যে এনার্জিটা, সেটা হচ্ছে এই হিট হিসাবে লস হয়ে যায়, যেমন ধরো রেসপিরেশনের সময় বা আদার্স ফিজিওলজিক্যাল কাজে লস হয়ে যাচ্ছে অনলি। তার মানে কি আমি বলতে চাইছি, ঘাস যতটা তোমার খাদ্য শক্তি তৈরি করেছিল, তার অনলি 10% ঘাসকে যে ঘাস ফড়িং খাচ্ছে, সেই ঘাস ফড়িংয়ের দেহে ট্রান্সফার হবে, এবং বাকি যে এনার্জিটা, সেটা ঘাস নিজের বিভিন্ন ফিজিওলজিক্যাল ফাংশন যেমন রেসপিরেশনের মাধ্যম করার জন্য হিটের মাধ্যমে লস করে দেবে, ঠিক আছে? আবার একইভাবে ঘাস ফড়িংকে যখন ব্যাঙ খাবে, ঘাস ফড়িংয়ের দেহে যতটা খাদ্য শক্তি গেছিল, তার 10% ব্যাঙের দেহে যাবে। আবার ব্যাঙকে যখন সাপ খাবে, তখন ব্যাঙের দেহে যে খাদ্য শক্তিটা ছিল, তার অনলি 10% সাপের দেহে যাবে। আবার সাপকে যখন বাজ পাখি খাবে, তখন সাপের দেহে যে খাদ্য শক্তিটা ছিল, তার অনলি 10% বাজ পাখির দেহে যাবে। বুঝেছো? এইটাই হচ্ছে 10% ল, এবং এটা আমাদের বিজ্ঞানী লিন্ডেম্যান বলেছিলেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে আরও কয়েকটা জিনিস তোমাদের বলে দিই। দেখো, ওডাম, এই যে বিজ্ঞানী ওডামকে আমরা কি বলি বলো তো? বিজ্ঞানী ওডামকে আমরা বলি ফাদার অফ মডার্ন ইকোলজি। ওডামকে আমরা বলি ফাদার অফ মডার্ন ইকোলজি। ট্যান্সলে, বিজ্ঞানী ট্যান্সলে কি করেছিলেন, তিনি ইকোসিস্টেম শব্দটা প্রথম দিয়েছিলেন, তিনি এই টার্মটাকে দিয়েছিলেন প্রথম, কি না, ইকোসিস্টেম। তোমরা নিশ্চয়ই যার নাম শুনেছো। আচ্ছা, ইকোসিস্টেম কি বলো তো? আমাদের এই যে ইকোলজি যে জিনিসটা আমরা পড়ছি, মানে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইকোলজি যে জিনিসটা আমরা পড়ছি, যেটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করছি, ইকোলজির অনেকগুলো লেভেল আছে। এই ইকোলজির মধ্যে এই যে ইকোসিস্টেম যে লেভেলটা, এই ইকোসিস্টেমটাকেই আমরা কি বলি বলো তো? এটা হচ্ছে ফাংশনাল ইউনিট অফ ইকোলজি। এই ইকোসিস্টেমটাই হচ্ছে আমার ইকোলজির ফাংশনাল ইউনিট, ঠিক আছে? এবং এই ইকোসিস্টেম টার্মটা প্রথম দিয়েছিলেন ট্যান্সলে, ঠিক? আচ্ছা, আর ডারউইন তোমরা জানো, ডারউইন তো ফাদার অফ ইভলিউশনারি বায়োলজি, তোমরা জানো আমাদের ইভলিউশনের জনক বলা হচ্ছে ডারউইনকে। এবং ডারউইনের লেখা বইয়ের নাম বলতে পারবে?
ডারউইনের লেখা বইয়ের নাম কি? অন দ্য অরিজিন অফ স্পিসিস, মানে অরিজিন অফ স্পিসিস হচ্ছে ডারউইনের লেখা বিখ্যাত বই। এবং ডারউইনের বিখ্যাত মতবাদটা আমাদের কী ছিল? ন্যাচারাল সিলেকশন, তাই তো? প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন এবং ন্যাচারাল সিলেকশন, এই দুটো হচ্ছে তোমার ডারউইনের দেওয়া বিখ্যাত মতবাদ। এবং ডারউইনকে আমরা কি বলি? ফাদার অফ ইভলিউশন বলি। ঠিক আছে? আচ্ছা, তো পরের প্রশ্নে এগোই আমরা, চলো। কি বলছে দেখো, দ্য বেস্ট কোয়ালিটি কোল ইজ, বেস্ট কোয়ালিটি কোল কোনটা এর মধ্যে? তোমরা জানো এখানে আনসার কী হবে? অ্যান্থ্রাসাইট, তাই তো? অ্যান্থ্রাসাইটকে আমরা বলি বেস্ট কোয়ালিটি কোল। কেন বলি? অপশানে এখানে তোমার সঠিক আনসার হবে অ্যান্থ্রাসাইট। কারণ এই অ্যান্থ্রাসাইটের মধ্যে কার্বন কন্টেন্ট সব থেকে বেশি থাকে। মানে এই যে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, বাকি যে অপশানগুলো রয়েছে প্রতিটাই মানে কয়লার বিভিন্ন রকমের টাইপ তুমি বলতে পারো, এবং এদের মধ্যে অ্যান্থ্রাসাইটেই কার্বনের পরিমাণটা সব থেকে বেশি থাকে, অলমোস্ট 90%-এর কাছাকাছি থাকে। এবং এর মধ্যে এই অ্যান্থ্রাসাইটের মধ্যে এনার্জি কন্টেন্টও হাইয়েস্ট থাকে, ইমপিউরিটি সেটা কম থাকে। ঠিক আছে? এই জন্য আমরা অ্যান্থ্রাসাইটকে সব থেকে বেস্ট কোয়ালিটি কোল বলি। আচ্ছা, এবার যদি তোমাকে প্রশ্ন করে সব থেকে বেশি ওয়াইডলি ইউজ হয় কোন কোল, সারা ওয়ার্ল্ড ব্যাপী বা আমাদের ইন্ডিয়াতেও সব থেকে বেশি মানে ওয়াইডলি ইউজড যেটা ব্যবহার হয়, সব থেকে বেশি ব্যবহার হয় যে কয়লাটা, সেটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে বিটুমিনাস। ঠিক আছে? সেটা কিন্তু হচ্ছে তোমার বিটুমিনাস কয়লা সব থেকে বেশি ইউজ হয়, এবং এখানেও মোটামুটি 60 থেকে 80% কার্বন থাকে। এবার এই অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাসের পরে যে কয়লাটা রয়েছে সেটা হচ্ছে তোমার লিগনাইট। ঠিক আছে? তারপরে লিগনাইটকে আমরা ব্রাউন কোলও বলি। লিগনাইটকে আমরা কি বলি? ব্রাউন কোল বলি। এবং লিগনাইটে মোটামুটি 40 to 55% কার্বন থাকছে লিগনাইটে। ঠিক আছে? এবং সব থেকে যদি তোমাকে বলে খারাপ কোয়ালিটির কোল কোনটা, সেটা হচ্ছে কিন্তু আমার পিট হচ্ছে আমার সব থেকে খারাপ কোয়ালিটির কোল বা লোয়েস্ট কোয়ালিটির কোল তুমি বলতে পারো। কারণ এখানে কার্বনের পার্সেন্টেজটা 40-এর নিচে থাকে, মানে 40%-এর নিচে আমার হচ্ছে কার্বনের কোয়ালিটি, কার্বনের কন্টেন্ট এই পিটে থাকে হচ্ছে 40%-এর নিচে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে মেনলি এখান থেকে তোমার কী কী কোয়েশ্চেন হতে পারে, যে বেস্ট কোয়ালিটি কোল কোনটা, অ্যান্থ্রাসাইট, সব থেকে বেশি ইউজ হয় কোন কোল, বিটুমিনাস, এবং সব থেকে কার্বনের পার্সেন্টেজ কম কোনটাতে, সেটা হচ্ছে পিট। আর ব্রাউন কোল আমরা কাকে বলি? লিগনাইটকে আমরা বলি ব্রাউন কোল। বোঝা গেছে? আচ্ছা, তো চলো পরের প্রশ্নে গই আমরা। কি বলছে? দ্য ইউজ অফ লিভিং মাইক্রো অর্গানিজমস টু ডিগ্রেড এনভায়রনমেন্টাল পলিউট্যান্টস ইজ কল্ড। ঠিক আছে? বলছে যে এই যে লিভিং মাইক্রো অর্গানিজমকে ইউজ করা হচ্ছে, মানে ধরো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এদেরকে যে ইউজ করা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশনকে নষ্ট করার জন্য, তো সেইটাকে আমরা কি বলি? সেই প্রসেসটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি বায়ো রেমেডিয়েশন। আনসার হবে অপশন সি, সেটাকে আমরা বলি বায়ো রেমেডিয়েশন। এটা একটা ইকো ফ্রেন্ডলি প্রসেস তুমি বলতে পারো। কারণ কি, আমরা ওয়েস্টকে নষ্ট করার জন্য আরেকটা কোনো বায়োলজিক্যাল অর্গানিজমকেই আমরা ইউজ করছি, এই জন্য এটা পরিবেশ বান্ধব একটা প্রক্রিয়া। এবং এখানে মেনলি ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগিও ইউজ হয় কিছু ক্ষেত্রে। এদেরকে ইউজ করা হয়, মানে মাইক্রো অর্গানিজমদের ইউজ করা হচ্ছে যে টক্সিক যে কেমিক্যাল বা যেগুলো তোমার ক্ষতিকারক যে আমাদের বজ্র পদার্থ রয়েছে সেগুলোকে নষ্ট করার জন্য। ঠিক আছে? এবং এরা কি করে, এই ক্ষতিকারক বজ্র পদার্থগুলোকে নষ্ট করে এরা কিছু সেফ কম্পাউন্ডে পরিণত করে দেয়। মানে ধরো জল, কার্বন ডাইঅক্সাইড, মানে যেগুলো অতটাও ক্ষতিকারক নয়, সেরকম কিছু কম্পাউন্ডে এরা ট্রান্সফর্ম করে দেয় ক্ষতিকারক বজ্র পদার্থগুলোকে। এই যে প্রসেসটা, এটাকে আমরা কি বলছি? বায়ো রেমেডিয়েশন। ঠিক আছে? আচ্ছা, তো পরের প্রশ্নে এগোই, চলো। দেখো কি বলছে, ওয়াটার ইজ ডিসইনফেক্টেড উইথ। ওয়াটার কিসের মাধ্যমে ডিসইনফেক্ট করা হয়? ডিসইনফেক্ট মানে কি হচ্ছে, যে আমরা যে জলের মধ্যে যদি কোনো ক্ষতিকারক আমার মাইক্রো অর্গানিজম থাকে সেগুলোকে আমরা মেরে ফেলছি, তাই তো? সেটাকে আমরা ডিসইনফেকশন বলছি। এবং জল মেনলি ডিসইনফেক্ট করা হচ্ছে এই যে KMnO4, মানে যেটা তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই KMnO4 এবং Cl2 বা ক্লোরিন, এই দুটোকেই কিন্তু আমরা ইউজ করতে পারি জলকে ডিসইনফেক্ট করতে। এবং এই ক্লোরিন এবং KMnO4 দুটোই কিন্তু কী করছে? অক্সিডাইজ করে তোমার জলে যদি কোনো ক্ষতিকারক জীবাণু থাকে সেগুলোকে মেরে ফেলছে। এটাকেই আমরা বলছি ডিসইনফেকশন। তাহলে এই ক্ষেত্রে তোমার আনসার হবে কিন্তু অপশন সি, বোথ হচ্ছে তোমার আনসার হবে। ঠিক আছে? আচ্ছা,
তো পরের প্রশ্নে এগোই, চলো দেখো কি বলছে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং সেক্টরস ইউজড ম্যাক্সিমাম কমার্শিয়াল এনার্জি ইন ইন্ডিয়া? আমাদের ইন্ডিয়াতে মানে এগুলোর মধ্যে বলছে নিচের কোন সেক্টরটা আমাদের ম্যাক্সিমাম কমার্শিয়াল এনার্জি ইউজ করে, ঠিক আছে? আমাদের ইন্ডিয়াতে নিচের মধ্যে কোন সেক্টরটা ম্যাক্সিমাম কমার্শিয়াল এনার্জি ইউজ করে? তো অবভিয়াসলি এটা আনসার হবে ইন্ডাস্ট্রি, তাই তো? এখানে তোমার অপশান সি হবে সঠিক আনসার, ইন্ডাস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা এই 15টা কোয়েশ্চেন নিয়েই তোমাদের আলোচনা আজকে থাকলো। তোমাদের ইভিএসের রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আগে এসছিল আগের এক্সামে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এরকম আরও বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো এরকমভাবে ডিটেলসে আলোচনা পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো, ঠিক আছে? থ্যাংক ইউ।